আমি ইঞ্জিনিয়ার সেলিমা খাতুন, ইন্সট্রাক্টর সিভিল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিভিল টেকনোলজি ষষ্ঠ সেমিস্টারের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের চ্যাপ্টার 3 কার্যাগেস অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। আমরা সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে বিশেষ করে মাটিতে ভার্গন ক্ষমতা, মাটির বিভিন্ন কার্যক্রম এগুলো পড়তে গেলে কার্যাগেস অ্যানালাইসিস খুব শুনে থাকি বা ব্যবহার করে থাকি। কার্যাগেস হলো একজন বিশ্লেষক যার নামে এই বিশ্লেষণটা দেওয়া হয়েছে। তাহলে কার্যাগেস বিশ্লেষণ কি জন্য তৈরি করেছেন সেটা হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং যত ধরনের স্ট্রাকচার আছে তার লোডটাকে কিন্তু আমরা মাটিতে স্থানান্তর করি এবং মাটি যখন সমপরিমাণ লোড বিপর্যয় প্রতিক্রিয়া করে এই লোড বা মাটির মধ্যে ছড়িয়ে দিয়ে এই লোডটা ধরে রাখতে সক্ষম হয় তখনই আমাদের সেই স্ট্রাকচারটা লোড স্থানান্তরের মাধ্যমে ভূপৃষ্ঠের উপর দাঁড়িয়ে থাকতে সক্ষম হয়। মাটিতে যখন লোড স্থানান্তর করা হয় যে অংশ দিয়ে স্ট্রাকচার যে অংশ দিয়ে তাকে বলা হয় ফুটিং। ফুটিংটা মূলত কলামের চেয়ে বা কলামের তুলনামূলকভাবে বা ওয়ালের চেয়ে প্রশস্ত হয়ে থাকে। এই প্রশস্ততা ফুটিং এর যে প্রশস্ত থাকে এই প্রশস্ততা মাটিতে লোড ডিস্ট্রিবিউট করে এবং সেখান থেকে মাটি আবার তার নিজস্ব বৈশিষ্ট্য গুণে অন্যান্য মাটি কণার মধ্যে ছড়িয়ে দিয়ে থাকে। তাহলে আমরা এখানে একটি ফুটিং চিত্র দেখতে পাচ্ছি। ফুটিং এর প্রশস্ত হলো, আমরা কার্সারটা যদি লক্ষ্য করি, এ থেকে বি পর্যন্ত হলো ফুটিং এর প্রস্থ। ফুটিং এর গভীরতা আমি কার্সার দিয়ে দেখাচ্ছি, জাস্ট এতটুকু হলো ফুটিং এর গভীরতা। আর এটি হলো আমাদের ঘাসের চিহ্ন। এর দুপাশে ফুটিং এর দুপাশে ঘাস আছে মাটির উপরে। এটি এই লেভেলটাকে আমরা গ্রাউন্ড লেভেল বলে থাকি। গ্রাউন্ড লেভেল থেকে ফুটিং এর তল পর্যন্ত অর্থাৎ যেখানে মাটির উপর লোডটা ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই তল পর্যন্ত গভীরতাকে আমরা ডিএফ বলবো। এবং মাটির নিজস্ব শেয়ার রেজিস্ট্যান্স করার মতো যে শেয়ার রেজিস্ট্যান্সের যে ক্ষমতা আছে সেটা আমরা একটা অ্যাঙ্গেলের মাধ্যমে নির্ণয় করে থাকি, তাকে বলা হয় শেয়ারিং রেজিস্ট্যান্স, অ্যাঙ্গেল অফ শেয়ারিং রেজিস্ট্যান্স, যা কিনা ফাই অক্ষর দিয়ে এখানে নির্দেশ করা হয়েছে। তাহলে আমরা লক্ষ্য করি চিত্রে কলাম থেকে ফুটিং এ এসে ফুটিং যখন উলম্বভাবে মাটিতে চাপ প্রয়োগ করছে তখন ঠিক ফুটিং এর নিচে যে লোডটা স্থানান্তরিত হবে তা নয়, তার পার্শ্ববর্তী কিছু এলাকা জুড়ে মাটিটা স্থানান্তরিত করা ছড়িয়ে পড়ে। তাহলে এখানে আমরা লক্ষ্য করি ফুটিং এর প্রশস্ত বরাবর নিচের দিকে অ্যাঙ্গেল অফ রিপোজে যে ত্রিভুজটি তৈরি হয়ে থাকে, প্রথম জোনটাই হচ্ছে একটি ত্রিভুজ তৈরি হয় ফুটিং এর প্রশস্ত বরাবর, ত্রিভুজটি প্রশস্ত হয়ে থাকে এবং ভূমির দিকে বা গভীরতার দিকে এটি শীর্ষ উৎপন্ন হয়। এই জোনটাকে আমরা 1 নম্বর জোন বলছি এবং এটিকে আমরা অ্যাক্টিভ জোন বলি, যা কিনা ইলাস্টিক ইকুইলিব্রিয়াম থাকে। এই জোনটি যেহেতু ফুটিং এর নিচে থাকে তাই সে আর আপওয়ার্ড ফোর্স ক্রিয়েট করে না, সে কিন্তু তার নিজস্ব ওজন সহকারে ফুটিং এরই একটি অংশ বিশেষ হয়ে নিচের দিকে লোড স্থানান্তর করে, সরাসরি নিচের দিকে করে এবং তার এই অতিভুজ দ্বারা কিন্তু পার্শ্ব চাপ সে প্রয়োগ করে থাকে। এরপরে আমরা লক্ষ্য করি 1 নম্বর জোনের দুই পাশে দুটি অর্থাৎ তার অতিভুজ যদি বা ইনক্লাইন সাইড দুটার কথা বলি, তার দুপাশে দুটি ওয়েজ তৈরি করেছে যা লগারিদমিক স্ফেরিক্যাল শেপ। দ্যাট মিন্স এই যে 1 নম্বর জোনের শীর্ষবিন্দু থেকে একটি লগারিদমিক স্ফেরিক্যাল শেপ উৎপন্ন হয়ে থাকে। সাধারণত আমি বলবো ফুটিং এর তল বরাবর, যদি মাটি থাকে সেখানেও কিছুটা প্রকাশ পাবে। এই শেপ বরাবরে একটি
জোনের বা প্রথম অ্যাক্টিভ জোনের ইনক্লাইন্ড সাইড বরাবর যে দুটি জোন উৎপন্ন হয়ে থাকে এটাকে জোন আমরা 2 বলছি। এটাকে বলবো আমরা রেডিয়াল শেয়ার জোন। আমার এখান থেকে এই পর্যন্ত এটা কেবল এটা হলো একটি এবং এটি হলো অপরটি। এই রেডিয়াল শেয়ার জোনটা প্লাস্টিক ইকুইলিব্রিয়াম হয়ে থাকে। এরপরে দেখি রেডিয়াল শেয়ার জোনের বাহিরের দিকে অর্থাৎ এই যে 3 নম্বর জোনটি আমি ছবিতে দেখাচ্ছি এটা এইভাবে এখানে বাঁ পাশে এটি এবং ডান পাশে রয়েছে যা কিনা ফুটিং এর তল বরাবর ভূমি হিসেবে তৈরি হয়ে থাকে দ্বিতীয় জোনে ইনক্লাইন্ড সারফেস বরাবর। এটিকে আমরা জোন 3 বলবো এবং যা প্যাসিভ জোন নামে পরিচিত। আবার জোন 2 এবং 3 মিলে আমরা তাকে শেয়ার জোন বলতে পারি। অর্থাৎ জোন 1 কে বলবো অ্যাক্টিভ জোন এবং 2 ও 3 মিলে আমরা বলতে পারি শেয়ার জোন। এবার লক্ষ্য করি আমাদের অ্যাক্টিভ জোনটাকে যদি আমি বিবেচনায় আনি তাহলে এটি হলো আমার প্রস্থ বা ভূমি এবং এর গভীরতা জানার প্রয়োজন হবে। গভীরতা জানতে গেলে আমাকে অবশ্যই অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেলের উপর নির্ভর করতে হবে, তাই না? ত্রিভুজের গভীরতা অতিভুজ ভূমি যাই আমরা নির্ণয় করতে চাই না কেন এটি কিন্তু তার অ্যাঙ্গেলের উপর নির্ভরশীল। অ্যাঙ্গেলটা হচ্ছে শেয়ারিং ডিসটেন্সের অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে এই লম্বটা কত হবে? যদি দুপাশের অ্যাঙ্গেলই সমান হয়ে থাকে তাহলে আমরা ত্রিভুজের উপপাদ্য দিয়ে জানি যে এই অ্যাঙ্গেলের কারণে এই অতিভুজটা বা বিপরীত ঢালুটা এবং এই অ্যাঙ্গেলের কারণে এই বিপরীত ঢালুটা দুটি সমান হবে। তাহলে আমি বলতে পারি যে বিডি এবং এডি দুটি সমান, যেহেতু দুটি কোণ ফাই এবং ফাই। তাহলে এই বিডি বা এডি বরাবর কি কাজ করছে? কোহেসিভ ফোর্স কাজ করছে, সি এ দেওয়া আছে, ইনক্লাইনলি কাজ করছে। তাহলে আমাকে জানতে হবে যে ইনক্লাইনলি সে যে আপওয়ার্ড কাজ করছে অর্থাৎ উপর থেকে আমাদের যে ডাউনওয়ার্ড লোডটা কাজ করছে ঠিক কোহেশনটা কিন্তু উপর দিকে আপওয়ার্ডও কাজ করছে। কিভাবে কাজ করছে? এই অ্যাঙ্গেল বরাবর। অ্যাঙ্গেল বরাবর যখন কাজ করছে আমি যদি অ্যাঙ্গেলের মান অর্থাৎ এর ঢালুর দৈর্ঘ্যটা জানতে পারি তাহলে এই লোডের আপওয়ার্ড ফোর্স কি কেমন কাজ করছে সেটাও আমরা জানতে পারবো। তাহলে আসি ত্রিভুজটার আমরা উচ্চতা এবং ঢালের মান জানতে চাই। যেহেতু আমার এখান থেকে এই পর্যন্ত প্রস্থ বি এবং এপাশের অ্যাঙ্গেলটি ফাই ও এপাশের অ্যাঙ্গেলটি ফাই, স্বভাবতই এই ইনক্লাইন দৈর্ঘ্যটা বা অতিভুজ বলতে পারি, আর এই ইনক্লাইন অতিভুজটি সমান। ত্রিভুজটাকে যখন আমি সমান দুই ভাগে ভাগ করব তাহলে এই শীর্ষবিন্দু দিয়ে যাবে। যখন সমান দুই ভাগে ভাগ করেছি আমি বলতে পারি, তাহলে আমি বলতে পারি যে এখান থেকে এই পর্যন্ত হলো b/2 এবং এখান থেকে এই পর্যন্ত হলো b/2, b/2 অর্থাৎ হাফ বি, তাই না? তাহলে এখানে আমি দুটো ত্রিভুজে ভাগ করে নিয়েছি। যদি আমি এই ত্রিভুজটা বিবেচনা করি যার এই অ্যাঙ্গেলটা হলো ফাই, এই ভূমিটা হলো b/2, সেক্ষেত্রে এর উচ্চতা কত হবে? উচ্চতাটি হবে ভূমি গুণ tan থিটা। তাহলে ভূমি হচ্ছে b/2 গুণ দিলাম tan থিটা। কারণ কি? কারণ আমরা tan থিটা বলতে বুঝি লম্ব বাই ভূমি, তাই না? উপরে লম্বটা লিখলাম নিচে ভূমি লিখলাম, আর এখানে b/2 আছে ভূমি, তাহলে এই ভূমি আর এই ভূমি কেটে যে কি থাকবে? লম্ব থাকবে। তাই আমরা জানি যে ভূমি থেকে যখন আমরা লম্ব বের করতে চাই তাহলে ভূমির সাথে tan থিটা গুণ দিলে লম্বটা পাওয়া যায়। তাই আমি লম্বর নাম লিখলাম tan phi b/2। তাহলে অতিভুজটা দৈর্ঘ্য আমি কিভাবে বের করব? আমি ভূমি জানি b/2, অতিভুজটা বের করতে হবে আমি যদি cos দিয়ে ভাগ দিই তাহলে অতিভুজের দৈর্ঘ্য বের হবে, কারণ cos phi ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই
অতিভুজ, তাহলে ভূমিটা নিচে নেমে যাবে আর অতিভুজ তো উপরে উঠে যাবে। তাহলে এই ভূমি আর কসের ভূমি কেটে যাবে, শুধুমাত্র অতিভুজ থাকবে। তাহলে আমরা জানলাম যে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হলো b/2 এবং তার সাথে ভাগ দিব আমরা cos phi দিয়ে। তাহলে এখানকার এটাও তো একই পরিমাণ আসবে। তাহলে ত্রিভুজের আমরা ভূমি জানি, লম্ব জানি এবং অতিভুজটা কিভাবে হবে সেটাও জানতে পারলাম। এখানে ছবিতে আমি সিঙ্গেল একটি ত্রিভুজ এঁকে তোমার তিনটি মানই দেখিয়ে দিয়েছি। এবার আসি 1 নম্বর সেকশনের 1 নম্বর জোনের ওয়েট যখন আমরা বের করব, তাহলে এটি তো মাটি, তাই না? উপরে আমার ফুটিংটা ছিল আরসিসি আর এটি হলো মাটি। তাহলে মাটির ওজন বের করতে গেলে কি করতে হবে? এর দৈর্ঘ্য এর আয়তন নির্ণয় করতে হবে এবং মাটির ইউনিট ওয়েট দিয়ে গুণ করলে আমরা ওজন পাবো। তাহলে আয়তনের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা ক্ষেত্রফল, ত্রিভুজাকৃতির যে শেপটা দেখতে পাচ্ছি এটা ক্ষেত্রফল, এবং অপোজিট দিকে অর্থাৎ অন্য যে ডিরেকশনটা আছে সেটাকে আমরা 1 মিটার বিবেচনা করি। 1 ইউনিট, সহজ কথা 1 মিটার হোক আর যাই হোক, যে ইউনিটই ধরবো না কেন, একক ইউনিট বিবেচনা করলে এটার আয়তন পাবো। ঠিক আছে? তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমি প্রথমে হাফ দিলাম, ত্রিভুজটির ভূমি b দিলাম আর উচ্চতা আমরা বের করেছিলাম b/2 tan phi। এই হলো ত্রিভুজটির ক্ষেত্রফল এবং তার সাথে আমরা ইউনিট ওয়েট দিয়ে দিলাম। আর আমি তো বলছি আমাদের অপোজিট যে ডিরেকশনটা দরকার সেটিকে আমরা ইউনিট বা একক ধরে নিয়েছি। এর থেকে এর ওজনটা পাওয়া গেল 1/4 গামা b² tan phi। এটাকে তুমি ক্যালকুলেশন করো, 2 আর 2 গুণ করলে নিচে থাকলো 4, এই গামাটাকে আমি এখানে নিয়ে আসছি, b আর b গুণ করলে হলো b² আর tan phi এখানে বসে গেছে। তাহলে টোটাল ডাউনওয়ার্ড অর্থাৎ নিচের দিকে কি পরিমাণ আমাদের ফোর্স আসতেছে? নিচের দিকে ফোর্স আসতেছে ফুটিং থেকে একক লোড কিউ, যে একক লোডটা আসতেছে তাকে যদি আমি বি দিয়ে গুণ দিই, ফুটিং এর প্রস্থ দিয়ে গুণ দিই, তাহলে কিউ ইউ ইন্টু বি, আর সাথে আসতেছে আমার অ্যাক্টিভ জোনের ওজন, যা কিনা আমি এখানে বের করেছিলাম 1/4 গামা b² tan phi। কারণ এই ওয়েসটি আমি বলেছি যদিও সে ভূমির বা মাটির, কিন্তু সে কিন্তু ফুটিং এরই একটা অংশ হিসেবে কাজ করে, যা কিনা এর নিজস্ব ওজন সহকারে সে নিচের দিকে লোড প্রয়োগ করে। তাই ডাউনওয়ার্ড ফোর্স হিসেবে এই অ্যাক্টিভ জোনটিও আমরা গ্রহণ করেছি। দুটো মিলে আমাদের ডাউনওয়ার্ড ফোর্স। তাহলে আপওয়ার্ড ফোর্স কি কি আছে? আপওয়ার্ড ফোর্স হলো টোটাল প্যাসিভ রেজিস্ট্যান্স প্লাস টোটাল অ্যাক্টিভ রেজিস্ট্যান্স। টোটাল প্যাসিভ রেজিস্ট্যান্স বলতে এখানে একটি প্যাসিভ ফোর্স এবং এখানে একটি, দুপাশে দুটি প্যাসিভ ফোর্স আছে পিপি, এই নিলাম, প্লাস ঠিক দুই পাশে দুইটা কোহেসিভ ফোর্সের কারণে সি এ সাইন ফাই, তাই না? এখান থেকে এই পর্যন্ত অতিভুজে সি এ বরাবর লোড কাজ করছে, তারকে যদি সাইন কম্পোনেন্ট দিয়ে গুণ দিই তাহলে তার আপওয়ার্ড উলম্ব উপাংশটি পেয়ে যাব। তাহলে সেটা উলম্ব উপাংশ দিলাম। তাহলে এটিকে যদি আমি আর একটু ভাঙিয়ে দেখাই, দুটি প্যাসিভ ফোর্স প্লাস 2 সি এ ইকুয়াল টু একক ইউনিটের জন্য সি ইন্টু b2 বাই cos phi ইন্টু sin phi। তাহলে 2 pp থেকে গেল প্লাস এই 2 সাথে এই 2, যেহেতু নিচে আছে কাটাকাটি হয়ে গেল, এই সি কোহেশন থেকে গেছে, বি এই যে এখানে বি থেকে গেল, sin phi বা cos phi কে আমরা বলতে পারি tan phi, সেটি লিখলাম। তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশন বা সাম্য অবস্থার ক্ষেত্রে আমরা জানি টোটাল ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়াল টু টোটাল আপওয়ার্ড ফোর্স। আবার কখনো কখনো আমরা বলে থাকি ডাউনওয়ার্ড মাইনাস আপওয়ার্ড ইকুয়াল টু 0।
অর্থাৎ দুটি কথা একই, অর্থাৎ সাম্যাবস্থা থাকার জন্য আপওয়ার্ড ইকুয়াল টু ডাউনওয়ার্ড বা ডাউনওয়ার্ড ইকুয়াল টু আপওয়ার্ড বলা যায়। তাহলে ডাউনওয়ার্ড ফোর্স আমরা কি কি নিয়েছিলাম? ডাউনওয়ার্ড ফোর্স পেয়েছিলাম কিউ ইউ ইন্টু বি প্লাস 1/4 গামা বি স্কোয়ার ট্যান ফাই ইকুয়াল টু 2PP প্লাস BC ট্যান ফাই। তাহলে এখানে আমরা কি করব? এই অংশটাকে রেখে দিলাম এবং এ পাশের যে অংশ আছে এটিকে ডান পাশে নিয়ে গেলাম মাত্র। এছাড়া এখানে যে কম্পোনেন্ট দুটি আছে সেটিকে বসালাম। এখন দেখা যাক 2PP প্যাসিভ ফোর্স যে দুটি আমরা ভার্টিক্যাল নিয়েছিলাম, এই দুটি প্যাসিভ ফোর্সের মধ্যে কি কি ফোর্স কাজ করছে? এটার মধ্যে কিন্তু তিনটি কম্পোনেন্ট কাজ করছে। প্রথমটি হলো নিজস্ব ওজনের জন্য, দ্বিতীয়টি হলো কোহেশনের জন্য এবং তৃতীয়টি হলো শার্ট চার্জের জন্য। তবে মনে রাখতে হবে যখন ওয়েটের জন্য ব্যবহার করা হয় তখন কোহেশন এবং শার্ট চার্জটাকে 0 ধরে নেওয়া হয়েছে। যখন কোহেশন বিবেচনা করেছি আমরা তখন ইউনিট ওয়েট এবং শার্ট চার্জের জন্য 0 বিবেচনা করা হয়েছে এবং যখন আমরা শার্ট চার্জের জন্য বিবেচনা করেছি তখন কিন্তু ওয়েট এবং কোহেশনকে 0 ধরে বিবেচনা ধরা হয়েছে। তাহলে আমি পিপি কে তিনটি ভাগে ভাগ করে বসালাম। এবার লক্ষ্য করি ওয়েটের ক্ষেত্রে যে 2PP গামা আর এপাশে যে অংশটা ছিল ওয়েটের সয়েলের সেটিকে এর মধ্যে প্রবেশ করে দিয়ে একটি ব্র্যাকেটের মধ্যে রাখলাম, কারণ এটা আমার ওয়েটের কম্পোনেন্ট। এরপরে দেখি আমরা কোহেশনের জন্য যে অংশটি নিয়েছিলাম সেই কোহেশনের সাথে এই যে BC tan phi কোহেশন থেকে যে আমরা পেয়েছিলাম সেই অংশটা ঢুকিয়ে দিলাম এবং শার্ট চার্জের যে অংশটি আছে সেটিকে আলাদাভাবে পাশে লিখলাম, জাস্ট সাজিয়ে নিলাম যে অংশের জন্য যেটি প্রয়োজন। এক্ষেত্রে টার্জারি বিভিন্ন বিশ্লেষণ করে দেখতে পেয়েছেন যে ওয়েটের জন্য যে অংশটা আমরা বিবেচনা করেছিলাম বা হিসাব করে পেয়েছি সেটা সমান সমান সরাসরি বি ইন্টু হাফ গামা বি এন গামা লেখা যায়। এই যে এন গামা কোএফিসিয়েন্ট না ওয়েটের জন্য, এখান থেকে কিন্তু এই এন গামা উনি বিশেষভাবে বিশ্লেষণ করে এন গামার মান বের করে সেখান থেকে চার্ট তৈরি করে সেখানে উনি সরাসরি আমাদের জন্য জটিলতা না রেখে উনি কিন্তু এন গামাটা বসেছেন, এখানে কোএফিসিয়েন্ট গুলো আসা শুরু করে। এবং দ্বিতীয়তে আমরা দেখতে পাচ্ছি কোহেশনের জন্য আমরা 2PC প্লাস BC tan phi যেটা সেটা নিয়ে সরাসরি সূত্রে বসিয়েছেন B ইন্টু সি এন সি এবং 2PP যা কিনা শার্ট চার্জের জন্য B ইন্টু কিউ এন কিউ পাওয়া গিয়েছে বসিয়েছেন। তাহলে আমি সেই জিনিসগুলো আমরা পর্যায়ক্রমে যথাস্থানে বসিয়ে দিলাম। এক্ষেত্রে কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি গামা ডিএফ, অর্থাৎ লাস্টে যে শার্ট চার্জের অংশটা কিউ ইকুয়াল টু গামা ডিএফ বসানো হলো। এবার লক্ষ্য করি আমার প্রত্যেকটি কম্পোনেন্টের সাথে কিন্তু বি আছে। বি বলতে আমরা ফুটিং এর প্রস্থটাকে বুঝি। তাহলে এই বিটা যদি আমরা কমন নিয়ে উভয় পাশে কেটে ফেলি তাহলে কিউ ইউ ইকুয়াল টু হাফ গামা বি এন গামা প্লাস সি এন সি প্লাস গামা ডিএফ এন কিউ। এটি ছিল আমার টার্জারির বিশ্লেষণ থেকে প্রাপ্য সূত্র ফলাফল। এটি কিন্তু আমাদের একেবারে মুখস্থ রাখতে হবে। এই বিশ্লেষণটা তোমাদের পক্ষ থেকে আমার কাছে রিকোয়েস্ট ছিল যে ম্যাডাম আমাদের একটু টার্জারি বিশ্লেষণটা আবার বুঝিয়ে দেবেন। সেই জন্য আমি আজকে আবারও জাস্ট সূত্রটা অন্য কোনো দিকে আলোচনা না করে সরাসরি তোমাদের সূত্রটা বিশ্লেষণ করে দিলাম। তাহলে আমরা অবশ্যই এই সূত্রটা মনে রাখবো কিউ ইউ ইকুয়াল টু সি এন সি প্লাস গামা ডিএফ এম কিউ প্লাস 0.5 বলতে পারো অথবা হাফ বলতে পারো গামা বি এন গামা। সূত্রটি যেমন আমরা একেবারে কণ্ঠস্থ করব ঠিক একইভাবে কোন অক্ষর দিয়ে কি বোঝানো হয়েছে এটাও কিন্তু আমাকে জানতে হবে।
নতুবা আমি সূত্রটা যথাস্থানে প্রয়োগ করতে পারবো না বা অঙ্ক বুঝতে পারবো না, বা যেখানে এই সূত্রটা প্রয়োগ থাকুক সঠিক আছে কিনা বা কোন অংশটা কোথায় বসছে, মাটির কোন কাজটা কোন অংশে করেছে, এটা আমরা বুঝতে পারবো না। তাহলে আবার এখানে লিখে দিয়েছি আমি। সি বলতে আমরা বোঝাচ্ছি কোহেশন, গামা বলতে মাটির একক ওজন বা ইউনিট ওয়েট। তাহলে কোহেশনের জন্য ফ্যাক্টর বা কোএফিসিয়েন্ট যা বলো সেটা হলো এনসি। এন কিউ হলো সার চার্জের জন্য ফ্যাক্টর বা কোএফিসিয়েন্ট, এবং এন গামা হলো একক ওজনের জন্য ফ্যাক্টর বা কোএফিসিয়েন্ট। এখন এই কোএফিসিয়েন্ট গুলো আমরা জানি, কিন্তু তার জায়গায় আরো বিশ্লেষণ বা আমরা বই দেখে জেনেছি যে এই কোএফিসিয়েন্ট গুলোর আবার কিছু সূত্র উনি দিয়ে রেখেছেন, যে কোন সূত্রের সাহায্যে কোএফিসিয়েন্ট গুলোর মান বসিয়েছেন। সেটি হলো কোএফিসিয়েন্ট ফ্যাক্টরের সময় কোএফিসিয়েন্টের ফ্যাক্টরটি তিনি এনসি ইকুয়াল টু এন কিউ মাইনাস 1 ইন্টু কট 5 এবং এন কিউ ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু 0.75 পাই মাইনাস 5/2 ইন্টু tan 5 টোটালে ভাগ দিবে 2 cos স্কোয়ার 45 প্লাস 5/2 এবং এন গামা ইকুয়াল টু 0.5 tan 5 ইন্টু কে পি গামা বাই cos স্কোয়ার 5 মাইনাস 1। আমরা আগে জেনেছি 5 বলতে অ্যাঙ্গেল অফ শেয়ারিং রেজিস্ট্যান্স, এবং কে পি ওয়াই এটি আমরা নতুন দেখতে পাচ্ছি, যা কিনা কোএফিসিয়েন্ট অফ ফ্ল্যাশ শিট আর প্রেসার। এই সূত্রগুলো তোমাদের শুধুমাত্র তার জায়গায় গুণাঙ্কের সূত্র জানার প্রয়োজন বা পরীক্ষায় আসতে পারে, এজন্য তুমি এটা জানবে শিখবে, কিন্তু এর চেয়ে বেশি কিছু অন্তত আমাদের এই ডিপ্লোমা লেভেলে প্রয়োজন হবে না। এটি আমাদের অঙ্ক করতে গেলেও কখনো প্রয়োগ করতে হয় না, কারণ আমরা চার্টের মাধ্যমে এন সি, এন কিউ এবং এন গামার মান পেয়ে থাকি। দার্জিলিং ভার্বন নিরূপণ করতে গেলে কিছু ধারণা আমাদের রাখা উচিত। যে ধারণাগুলো তার জায়গায় দিয়ে দিয়েছেন, তার এই সূত্রটা কোন কোন ধারণা বিবেচনা করে তৈরি করা হয়েছে, সেটি হলো স্টিপ ফুটিং বা ধারাবাহিক ফুটিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বিশেষ করে। আর যা কিনা যখনই আমি স্টিপ ফুটিং বলি বা ধারাবাহিক ফুটিং, ধারাবাহিক বলতে বুঝতেই পারছো যে সুদীর্ঘ, তাই না, ধারাবাহিক ফুটিং, সেক্ষেত্রে এল বাই বি দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত অসীম হবে, অর্থাৎ এটা আমরা বিবেচনায় আনবই না, সে অনেক লম্বা হবে আর কি প্রস্থের তুলনায়। অগভীর ফুটিং যদি আমরা কখনো বলি, অগভীর ফুটিং যেটি খুব বেশি গভীর না, তাহলে যার প্রস্থ চেয়ে ডিএফ কখনোই বেশি হবে না, সমান হতে পারে কিন্তু বেশি হবে না। ফুটিং এর তল অমসৃণ হবে। অমসৃণ হলে কি হবে বলতো? ফুটিং এর তল অমসৃণ হবে কারণ তাহলে তাদের মধ্যে বন্ধনটা ভালো হবে, স্লিপ কাটবে না, তাই না? সারফেস রাফ সারফেস হওয়া উত্তম। লোড খারাপভাবে পতিত এবং সমভাবে বিস্তৃত হবে, অর্থাৎ আমরা যে ফুটিং দেখিয়েছি সেটা ভার্টিক্যালি লোড পড়তে হবে এবং সমভাবে সব জায়গায় সমানভাবে বিস্তৃত হবে, এক জায়গায় পড়বে আরেক জায়গায় পড়বে না, এমন হবে না।
মাটির শেয়ার শক্তি যে আমরা বিবেচনায় নিয়েছি এটা অবশ্যই মোট কুলম্বের একটি সূত্র আছে, সেই সূত্রটা মেনে চলতে হবে। আচ্ছা, এটি ছিল আমাদের অ্যাজাম্পশন। আর সয়েলের জন্য ফ্রিকশনাল কোহেসিভ সয়েলের জন্য সি এবং ফাই সয়েলের জন্য এটা তৈরি করা হয়েছে। সয়েলের যদি আমি ক্লাসিফিকেশন না জানি তাহলে আমি বুঝতে পারবো না কোনটা সি সয়েল এবং ফাই সয়েল। এর জন্য আমি সয়েলের চারটি এখানে ইনক্লুড রেখেছি। আমরা বলি সয়েল, সয়েল মূলত ইনঅর্গানিক সয়েল এবং অর্গানিক সয়েল, তাই না? তো অর্গানিক সয়েল আমরা তেমন একটা এখানে বিবেচনায় আনবো না। এখানে ইনঅর্গানিক সয়েলটাকে নিয়েছি কোহেসিভ এবং নন কোহেসিভ বলতে পারি বা কোহেশন লেস বলতে পারি। তাহলে কোহেসিভ সয়েল বলতে আমরা কেলে এবং সিল্ট এবং নন কোহেসিভ বা কোহেশন লেস সয়েলের মধ্যে স্যান্ড, গ্রাভেল এবং স্টোনটাকে রেখেছি। তোমরা আপাতত এতটুকু জানলেই হবে, জিওটেকনিক্যালি আমরা পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলো জেনেছি এর সাইজের উপরে নির্ভর করে। শুধু আমি এতটুকু বলতে চাই, কোহেসিভ বলতে এদের মধ্যে আসঞ্জন ক্ষমতা বেশি বা ফ্রিকশনাল ক্ষমতাটা বেশি এবং নন কোহেসিভে এটা কম থাকে। এবং আমরা ফুটিং যে ব্যবহার করে থাকি, ফুটিং গুলো কিন্তু বিভিন্ন আকৃতির হয়ে থাকে। তো মূলত আমরা পড়েছিলাম স্টিফ ফুটিং, তোমাদের মনে আছে কিনা লক্ষ্য করে। স্টিফ ফুটিং এ আমি বলছি প্রস্থ, এই যে প্রস্থ তার দৈর্ঘ্যের অনুপাত অসীম হবে। কারণ এই দৈর্ঘ্যটা, এটি যদি একটা ওয়াল বিবেচনা করি এটি অনেক লম্বা হতে পারে, সেটা আবার বিবেচনা করার প্রয়োজন নেই, কারণ আমি 1 মিটার বিবেচনা করে ক্যালকুলেশন করবো এবং পরবর্তী মিটারগুলোতে একইভাবে স্থাপন করে যাব। এটি ছিল আমার স্টিফ ফুটিং। আর স্কোয়ার ফুটিং বলতে যার দৈর্ঘ্য এবং প্রস্থ একই অনুপাতে কিন্তু সে বর্গাকার, তাকে আমি বলবো স্কোয়ার ফুটিং। রেক্টেঙ্গুলার ফুটিং বলতে সে স্কোয়ার না, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের একটা অনুপাত আছে কিন্তু সে চতুর্ভুজ আকৃতির। এবং এছাড়াও আমরা বৃত্তাকার ফুটিংও ব্যবহার করে থাকি, যা সার্কুলার ফুটিং, যার নির্দিষ্ট ব্যাস, অর্থাৎ ব্যাসটা হবে আমার বি, ব্যাসটাই আমার বি, ব্যাস ধরে সার্কুলার করে আমি এই ফুটিংটা তার জায়গায় সূত্রে অ্যাপ্লাই করতে পারি। এছাড়া তোমাদের মধ্যে প্রশ্ন ছিল যে ম্যাম আমি যদি মানে ত্রিভুজ আকৃতির দিই বা অন্য ভ্যারাইটিস শেপের দিই, তুমি দিতে পারো, কিন্তু তোমার ফুটিং থেকে ফুটিং এর উপর যে পরিমাণ লোড আগত হচ্ছে এবং এই লোডটা ফুটিং যে ছড়িয়ে দিচ্ছে, সে মাটির উপর যদি সম্ভব বিস্তৃত দিয়ে স্টেবল অবস্থায় থাকতে পারে কোনো অসুবিধা নেই। তবে যদি তোমার প্রয়োজনের অতিরিক্ত ক্ষতি হয়ে থাকে, মানে খরচ হয়ে যায় এবং সেটা পরিপূর্ণ লোড স্থানান্তর কার্যকারী না, সেক্ষেত্রে তোমার একটু ব্যয় এবং সময় বাহুল্যতা প্রকাশ পাবে, আর কিছুই না। তবে বিবেচনায় আনতে হবে কখনোই জানি লোড স্থানান্তর কখনোই কম না হয় বা পর্যাপ্ত ফ্যাক্টর অফ সেফটি সে বহন করে, তার কারণে যেন আমাদের অন্য প্রকার কোনো ঝামেলা পোহাতে না হয় বা ক্ষতির কোনো কারণ না হয়। এবার আসি আমরা বেয়ারিং ক্যাপাসিটি নির্ণয়ের জন্য কমন যে সূত্রগুলো আমাদের ফুটিং বিবেচনায়, সেটি হলো স্টিফ ফুটিং বা ধারাবাহিক ফুটিং এর জন্য সিএনসি গামা ডিএফ এন কিউ প্লাস 0.5 গামা বিএন গামা। আমরা এই সূত্রটাই প্রথমে তার জায়গায় বিশ্লেষণের মাধ্যমে শিখেছি, তাই না? তাহলে তার জায়গায় বিশ্লেষণ করেছে, আমি ধরে নিলাম স্টিফ ফুটিং এর জন্য। এরপর যখন তিনি আয়তাকার ফুটিং এ এসেছেন, দৈর্ঘ্য এবং প্রস্থের একটি অনুপাত আছে, তাই না? তাহলে উনি এখানে ধরে নিয়েছেন, দেখেন দৈর্ঘ্য, প্রস্থ এবং দৈর্ঘ্য অনুপাত 0.3 বৃদ্ধি করে নিয়েছেন। তাহলে 1 প্লাস 0.3 বি বাই এল। আর সিএনসিও ঠিক আছে, আমাদের গামা ডিএফ এন কিউ ঠিক আছে, শুধুমাত্র 0.5 গামা বি এন গামাকে করে নেওয়া হয়েছে 0.4 গামা বি এন গামা। আর যখন বর্গাকার ফুটিং, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি 1.3 সিএনসি, কারণ বর্গাকারে কিন্তু বি এবং এল দুটি রেশিও 1, যার জন্য এই দুটো মিলে 1.3 হয়ে গেছে সিএনসি গামা ডিএফ এন কিউ, এবং এখানে 0.4টাও ঠিক আছে। তাহলে আয়তকার এবং বর্গাকারের ক্ষেত্রে বি এন গামা, এই ক্ষেত্রে 0.4টা ঠিকই বহাল আছে, শুধুমাত্র বি এবং এল এর অনুপাত অনুযায়ী
এটি 1.3 বি বাই এল এবং এটা শুধুমাত্র 1.3 আছে। আর বৃত্তাকারের ক্ষেত্রে বি এবং এল এর অনুপাত 1 হওয়াতে এখানে 1.3 সিএনসি বহাল রয়েছে আর গামা ডিএফ এন কিউ ঠিক আছে, শুধুমাত্র 0.4 এর জায়গায় 0.4 এর জায়গায় 0.3 গামা বিএন গামা দেওয়া আছে। জাস্ট এই সূত্রটা আমরা ফুটিং এর ক্লাসিফিকেশন বা সেকশনের উপর নির্ভর করে এই সূত্রটা এখানে প্রয়োগ করা হলো। তাহলে আজকের আলোচনা শুধুমাত্র তারজাগি সূত্র নিয়ে এবং তারজাগি সূত্র কিভাবে প্রয়োগ করেছে কিছু স্বল্প মানে সময়ের মধ্যে আমি যতটুকু পেরেছি তোমাদের একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি। বাকিটা আশা করি পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। তাহলে এখানে আমার ক্লাস আজকের মতোই শেষ করলাম। তোমাদের জন্য বলা থাকবে তোমরা এটা আবারও, যেহেতু আজকে লেকচারটা শুনলা, এটা আবারও ভালো করে দেখো, অবশ্যই খুব সুন্দরভাবে বুঝতে পারবো বলে আমি আশা করি। তাহলে আমাদের লেকচার এখানেই শেষ। তোমরা সবাই ভালো থাকবে, শিষ্টাচার মেনে চলি, নিরাপদ থাকি। হ্যাঁ, আর ভিজিট করার জন্য www.skills.gov.bd/DET তে ভিজিট করবে।